বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমার আলোচ্য বিষয় শ্রেণী নবম দশম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় পঞ্চম হিসাব। মেইন বইয়ের সৃজনশীল নাম্বার 3। সবাই একটু বইয়ের দিকে খেয়াল করো। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, মার্চ 2 থেকে মার্চ 15 তারিখের লেনদেনগুলোতে হতে হিসাবের শ্রেণীর উল্লেখ সহ ডেবিট ও ক্রেডিট বের করতে বলা হয়েছে। ঘ নম্বর, মার্চ 18 থেকে মার্চ 28 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। এখানে সৃজনশীল নাম্বার 3 এর যে লেনদেনগুলো রয়েছে বইয়ের মধ্যে সেগুলো আমি এখানে লিখে রাখছি, সবাই একটু খেয়াল করো। আমরা প্রথমে মার্চ 2, 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। তাহলে আমাদেরকে প্রথমে প্রশ্নতে বলা হয়েছে ব্যয় নির্ণয় করতে। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে হিসাবের শ্রেণী সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে হিসাবের শ্রেণী বলতে আমরা কি বুঝি? আয়, ব্যয়, সম্পদ এবং দায়, এগুলো হচ্ছে হিসাবের শ্রেণী। তাহলে আমাদের এখান থেকে সেইগুলি চিহ্নিত করতে হবে। তাহলে মার্চ 2, 1000 ব্যাগ সিমেন্ট ক্রয়, যেহেতু ক্রয় করা হয়েছে, এখানে ক্রয়ের ফলে কি হয়েছে? টাকা হ্রাস পেয়েছে। তো টাকা হ্রাস পেলে কি হয়? ব্যয় বৃদ্ধি হয়। কি হয়? ব্যয় বৃদ্ধি হয়। তাহলে আমরা এখানে দুইটা পক্ষ বের করতে হবে। এটা হচ্ছে কি, একটা ব্যয় বৃদ্ধি হয়েছে, তাহলে নগদ টাকা চলে যাওয়ার কারণে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি হয়েছে। তাহলে একটা সম্পদ হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? টাকা চলে যাওয়ার কারণে সম্পত্তি হ্রাস পেয়েছে এবং নগদে টাকা দেওয়ার কারণে ক্রয়ের ফলে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে রাখতে পারি, সম্পদ এখানে হ্রাস পাওয়ার কারণে মাইনাস দিলাম, ব্যয় বৃদ্ধি, সংক্ষেপে লিখতেছি বৃদ্ধি মানে প্লাস। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? 1000 ব্যাগ সিমেন্ট ক্রয় 4 লক্ষ টাকা। ক্রয়ের ফলে যেহেতু নগদে করা হয়েছে সেক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হয়েছে। টাকা চলে যাওয়ার কারণে কি হয়েছে? ব্যয় বৃদ্ধি হয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি যোগ লিখছি, আমরা প্লাস চিহ্ন দিলাম, বৃদ্ধি বোঝাইছে এখানে সংক্ষেপে চিহ্ন। এরপরে সম্পদ হ্রাস পেয়েছে কারণ তার টাকাটা আমার থেকে চলে গেল, তাই সম্পদ হ্রাস। এবার আসো মার্চ 6, রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা তথ্য মনে রাখবা, প্রথমে যেটা আমাদের 1000 ব্যাগ সিমেন্টে ক্রয় করেছিল সেটা আমাদের বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, কিন্তু যে মার্চের 6 তারিখে রড ও সিমেন্টের পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় 40,000 টাকা, এটা আমার বিক্রয়ের উদ্দেশ্য নয়, এটা অফিস সরঞ্জামের জন্য, এটা সম্পত্তি হিসাবে আমাদেরকে ক্রয় করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখো এটাও ব্যয় ওটাও ব্যয়, কিন্তু দেখো মার্চের 2 তারিখ মার্চের 6 তারিখ দুটোটা ব্যয় করা হয়েছে, কিন্তু এখানে আমাদের যেই নতুন স্কেল ক্রয় করা হয়েছে এই ক্রয়টা ব্যয় হিসেবে আমাদেরকে ব্যয় বৃদ্ধি হিসেবে আসবে না, এটা সম্পত্তি হিসেবে আসবে। কেন আসবে? কারণ প্রথমটা বিক্রয়ের উদ্দেশ্যে কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। এটা বিক্রয়ের উদ্দেশ্য নয়, এটা অফিস সরঞ্জাম, অফিসের সুবিধার জন্য, ব্যবসায়ের জন্য কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। সেজন্য আমরা এখানে তাহলে দুটি পক্ষ পাচ্ছি। এটা হচ্ছে কি, সম্পত্তি বৃদ্ধি হয়েছে, অফিস সরঞ্জাম সম্পত্তি বৃদ্ধি হয়েছে। তাহলে আর থেকে সম্পদটা কারণ ক্রয়ের ফলে টাকা হ্রাস পেয়েছে, তাহলে সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে এটা দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি মাইনাস হ্রাস। তাহলে সম্পদ এখানে সম্পত্তি কি হয়েছে? অফিস সরঞ্জাম সম্পত্তি বৃদ্ধি হয়েছে, এমনকি আরটা কি টাকা যেহেতু চলে গেছে ক্রয়ের ফলে, তাহলে সম্পত্তি হ্রাস, নগদ সম্পত্তি কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা দুটি পক্ষ পেলাম, একটা হচ্ছে কি অফিস সরঞ্জাম সম্পত্তি বৃদ্ধি হলো, দ্বিতীয়টা হচ্ছে কি নগদ সম্পত্তি হ্রাস পেলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছি। মার্চ 9, পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি 2 লক্ষ টাকা। মনে করো পূর্বের পাওনা হলো আমি যে পণ্যটা কি করেছিলাম? বিক্রয় করেছিলাম, সেই টাকাটা আমি পাইনি সময় মতো, কিন্তু
পরবর্তী এসে মনে করো আমি 1 তারিখে করেছিলাম, বিক্রয় করেছিলাম, কিন্তু টাকাটা আমাকে দিয়েছে কয় তারিখে এসে 9 তারিখে। এই জন্য এখানে বলা হয়েছে পূর্বের পাওনা বাবদ চেকের প্রাপ্তি 2 লক্ষ টাকা। কিন্তু আমি এটা কিসের মাধ্যমে পেয়েছি? এটা কি নগদে পেয়েছি নাকি চেকে পেয়েছি? কারণ এটা আমাদেরকে বলে দিয়েছে চেকের মাধ্যমে পাওয়া গেছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা ব্যাংকের মাধ্যমে পাওয়া গেছে। তার মানে এখান থেকে 2টা পক্ষ পাচ্ছি। এটা হচ্ছে কি চেকে যেহেতু পাওয়া গেছে, চেক মানে ব্যাংক থেকে নিতে হয়। তাহলে ব্যাংক এখানে ব্যাংক সম্পত্তি কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। আরেকটি পক্ষ সেটা হচ্ছে যেহেতু পূর্বের পাওনা, পাওনা হলে কি হয় দেনাদার বা প্রাপ্য, তাহলে এখানে প্রাপ্য সম্পত্তি হ্রাস পেয়েছে। তাহলে আমরা দুটি পক্ষ পাচ্ছি। এটা হচ্ছে কি ব্যাংক সম্পত্তি কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। ব্যাংক সম্পত্তি বৃদ্ধি এবং প্রাপ্য সম্পত্তি হ্রাস। বুঝা গেছে? তাহলে মার্চ 15 ব্যাংক মধ্যে উত্তোলন 1,50,000 টাকা। যেহেতু উত্তোলন মানে ব্যাংক থেকে, এখানে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে, উত্তোলনের টাকাটা ব্যবসায় আনা হয়েছে, তার মানে এখানে ব্যাংক থেকে টাকা চলে গেছে। তাহলে ব্যাংক সম্পত্তি কি হয়েছে? হ্রাস পেয়েছে। ব্যাংক সম্পত্তি কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এখানে একটি সম্পত্তি কি পেল? বৃদ্ধি পেল। কারণ সম্পত্তি ব্যাংকে যেহেতু ব্যাংক থেকে নেওয়া হয়েছে, ব্যাংক থেকে টাকা হ্রাস পেয়েছে, এজন্য এখানে ব্যবসা সম্পত্তি বৃদ্ধি হয়েছে। তাহলে একটা ব্যাংকের ব্যবসা সম্পত্তি কি হলো? বৃদ্ধি হলো। তো ব্যাংক সম্পত্তি কি হলো? হ্রাস পেল। তাহলে আমরা দুটি পক্ষ পেয়েছি। মার্চ 18 রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। তাহলে যেহেতু বিক্রয় করা হয়েছে, মনে রাখতে হবে ক্রয় মানে ব্যয়, বিক্রয় মানে আয়। তাহলে যেহেতু বিক্রি করা হয়েছে, বিক্রয় মানে কি হয়েছে? আয় হয়েছে। তাহলে আমার আয় কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে আয় বৃদ্ধি, একটা পক্ষ হলো কি? আয় বৃদ্ধি। তাহলে রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয়ের ফলে আয় বৃদ্ধি হয়েছে, সম্পত্তি কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে সম্পত্তিও বৃদ্ধি। তাহলে এখানে দুটি পক্ষ পাচ্ছে না, হচ্ছে কি আয় বৃদ্ধি, আয় সম্পত্তি বৃদ্ধি এবং কি তো সম্পত্তিও বৃদ্ধি হয়েছে। মার্চ 20 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান 25,000 টাকা। যেহেতু এখানে ভাড়া প্রদান মানে চলে গেছে, দিতে হয়েছে, তাহলে আমার ব্যয় হয়েছে। এখান থেকে কি পাচ্ছি আমরা? দুটি পক্ষ পাচ্ছে না, হচ্ছে কি ব্যয় বৃদ্ধি হয়েছে। কি হয়েছে? ব্যয় বৃদ্ধি। তাহলে এটা কি সম্পত্তি হ্রাস পেয়েছে, কারণ টাকাটা নগদে চলে গেছে। দুটি পক্ষ কি কি পেলাম? ব্যয় বৃদ্ধি হয়েছে এবং কি সম্পত্তি হ্রাস পেয়েছে। এরপর আসো মার্চের 26 রেজা ট্রেডার্স হতে 10 ব্যাগ সিমেন্ট ফেরত এলো। এখানে টাকার মূল্য দেওয়া নেই। তাহলে আমরা টাকাটা কোথায় পাবো? একটা কি হবে? একটু এটা এখানে দেখো 18 নম্বর দেখো, রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। তাহলে আমরা 200 কে যখন আমরা 1 লক্ষকে ভাগ দিব, ভাগ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে যখন আমরা 10 দিয়ে গুণ করব, গুণ করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের কি ফেরত মূল্য। তাহলে এখানে 200 কে যখন আমরা 1 লক্ষের ভাগ দিব, তাহলে 500 আসবে। 500 কে যখন 10 দিয়ে গুণ করব, এখানে 5,000 টাকা আমাদের আসবে। বুঝা গেছে এবার? তাহলে এখানে যেহেতু ফেরত পাওয়া গেছে, একটা কথা মনে রাখবে, এখানে আয় বৃদ্ধি হয়েছিল, ফেরত পাওয়ার কারণে আয় হ্রাস পাবে। সম্পত্তি বৃদ্ধি হয়েছিল, এখানে সম্পত্তি কি পাবে? হ্রাস পাবে। সম্পূর্ণ বিপরীত। বিক্রয় যেহেতু করেছিলাম, সেখানে আয় বৃদ্ধি হয়েছিল, যেহেতু ফেরত এসেছে, ফেরত আসলে কি হবে? আয় হ্রাস পাবে। এখানে সম্পত্তি বৃদ্ধি হয়েছিল, ফেরত আসার কারণে সম্পত্তি হ্রাস পেল। মনে রাখতে হবে। মার্চের 28 রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় 2,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানেও মার্চের 6 তারিখের সেম। কারণটা এখানে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি কি করা হয়েছে? মোটর ভ্যান ক্রয় করা হয়েছে। এটাও মোটর কি করা হয়েছে? বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়নি, এটা অফিস রঞ্জন হিসেবে আনা হয়েছে। কারণ এটা সবসময় কি করতে হয়? আনা নেওয়া করতে হয়। যেজন্য এখানে একেবারে আমাদের কি করা, অফিসের জন্য বা ব্যবসায়ীর জন্য কি করা হয়েছে? একটি ভ্যান ক্রয় করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের এখানে ব্যয় বৃদ্ধি আসবে না, কি আসবে? করে হলেও, কারণ যেহেতু যে জিনিসটা ক্রয় করবে
অফিসের জন্য সেটা ক্রয় হলেও ব্যয় হিসেবে আসবে না। এটা কি হিসাবে আসবে? সম্পত্তি হ্রাস আসবে, কারণ টাকাটা চলে যাচ্ছে, ক্রয়ের ফলে টাকাটা কি হচ্ছে? চলে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে একটা সম্পত্তি নগদ সম্পত্তি হ্রাস পাবে এবং অফিস সনাতন সম্পত্তি বৃদ্ধি পাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অফিস সনাতন সম্পত্তি কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, এবং কি নগদ সম্পত্তি হ্রাস পেয়েছে। বুঝা গেছে? এবার সেক্ষেত্রে এখানে মার্চের আধারে একটা এখানে তথ্য মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেজা ট্রেডসের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা। কিন্তু এখানে আমাদের বলা হয়নি যে নগদে বা বকেয়াতে, কোনোটা আমাদের উল্লেখ নেই। তবে উল্লেখ না থাকলে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো কোম্পানির নাম যদি এখানে উল্লেখ থাকে বা রেজা ট্রেডার্স লেখা আছে, বর্ণ কোনো ট্রেডার্সের বা কোনো নাম দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে। কখন বুঝবো আমরা? যদি নগদে বা চেকে কোনোটাই উল্লেখ না থাকে, সেক্ষেত্রে আমাদের মাত্র নাম থাকলে বুঝতে হবে এটা বকেয়াতে হয়েছে। বোঝা গেছে? আবার বলতেছি, মনে রাখো রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় 1 লক্ষ টাকা, কিন্তু আমাদের এখানে নগদে বা চেকে কোনোটাই উল্লেখ নেই। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা কি নগদে হয়েছে বা বকেয়া হয়েছে? এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে যদি এখানে কোম্পানির নাম উল্লেখ থাকে, তাহলে এটা বুঝতে হবে অবশ্যই বকেয়াতে হয়েছে। আশা করি তোমরা এই লেনদেনগুলি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।